স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। আগামীকাল যেহেতু অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা, তাই তোমাদের জন্য আমি নিয়ে চলে আসছি একটি চূড়ান্ত সাজেশন বা নমুনা প্রশ্ন। এটি হুবহু তোমাদের প্রশ্নের মতোই। তোমাদের প্রশ্নের সময় থাকবে 2 ঘন্টা। পরীক্ষার পূর্ণমান হবে 50। প্রথমে থাকবে 15টি নৈর্ভিত্তিক প্রশ্ন, তারপর হচ্ছে 35-এর লিখিত পরীক্ষা। তো আমি ধাপে ধাপে আলোচনা করবো। প্রথমে 15টি নৈর্ভিত্তিক একটা একটা করে সলভ করে দিচ্ছি, আমার সাথে সাথে পড়ে নাও, পরবর্তী তার পড়া হবে না। এবং রাইটিং পার্ট যেটা বা লিখিত অংশ যেটা, সেটা নিয়ে আমি কিছু টিপস শেয়ার করবো তোমাদের সাথে, কিভাবে ভালোভাবে লিখলে ভালো একটা মার্ক পাওয়া যায়। সো যারা এখনো পর্যন্ত স্কুল এসপি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, কারণ অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো তৈরি করতে হয়। এবং প্রতি পরীক্ষার আগের রাতে আমি এভাবে সাজেশনগুলো দিয়ে দিব। সো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। চলো শুরু করি আজকের ভিডিও। প্রথমে 1 নম্বর প্রশ্নটা পড়ে নিই। মানুষ জন্মের পর কার কথা শেখে? উত্তর হচ্ছে মায়ের কথা। এরপরে ধ্বনির সাথে কিসের সংশ্লিষ্টতা থাকে না? কিসের হবে উত্তর? উত্তর হবে খ, অর্থের। 3 নম্বর হচ্ছে বাংলা বর্ণমালার স্বরবর্ণের লিখিত রূপ কয়টি? উত্তর হবে 2টি। 4 নম্বর সন্ধি শব্দের অর্থ কি? উত্তর হবে গ, মিলন। 5 নম্বর ধ্বনির অর্থপূর্ণ মিলনে কোনটি গঠিত হয়? 5-এর উত্তর হবে ঘ, শব্দ। পুরুষবাচক শব্দকে স্ত্রীবাচক শব্দে রূপান্তর করাকে কি বলে? মানে এটা আমরা এখানে লিখতে হবে। 6-এর উত্তর হচ্ছে ক, লিঙ্গান্তর। ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? 7-এর উত্তর হচ্ছে খ, ধাতু। 8 নম্বর যে ক্রিয়া কোনো অনির্দিষ্ট অতীতকালে ঘটেছে তার কালকে কি বলে? 8-এর উত্তর হচ্ছে ক, সাধারণ অতীত। 9 নম্বর দ্বিরুক্ত শব্দ বিভাজনে সঠিক উত্তর কোনটি? 9 নম্বর উত্তর হচ্ছে ক, শব্দের, পদের এবং ধনাত্মক। তারপর 10 নম্বর এক বা একাধিক অর্থপূর্ণ ধ্বনির সমষ্টিকে কি বলে? 10-এর উত্তর হচ্ছে গ, শব্দ। 11 নম্বর যেসব পদের সাহায্যে মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় তাকে কি বলে? উত্তর হচ্ছে বাক্য। বাক্যের সাহায্যে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করা যায়। 12 নম্বর প্রতিটি বাক্যের কয়টি অংশ থাকে? 12 নম্বর উত্তর হচ্ছে ক, 2টি অংশ থাকে। 13 নম্বর ভাষা শুদ্ধরূপে লিখতে হলে সেই ভাষার কি জানা খুব জরুরি? 13 নম্বর উত্তর হচ্ছে ক, বানান জানা খুব জরুরি। শুদ্ধভাবে লিখতে হলে তো বানান জানতে হবে। নত্য বিধানের নিয়ম অনুযায়ী কোন শব্দটি অশুদ্ধ? 14 নম্বর উত্তর হচ্ছে ক, রামায়ণ। 15 নম্বর নিপাতনের সিদ্ধ স এর ব্যবহার হয়েছে কোনটিতে? 15-এর উত্তর হচ্ছে গ, ভূষণ। ঠিক আছে। এর পরবর্তীতে আসবে তোমাদের রচনামূলক প্রশ্ন। তোমরা 15টা প্রশ্ন এখনই পড়ে নাও, কারণ পরবর্তীতে পড়া হবে না। তো তোমাদেরকে আরেকটা কথা আমি বলছিলাম কিনা আমি জানি না, মনে পড়তেছে না। তোমাদের জন্য আমি আরেকটা একটু ভিডিও তৈরি করে রাখছি, সেটাতে তোমাদের মিনিমাম 100টা নৈর্ভিত্তিক থাকবে। কারণ তোমরা কিন্তু মেন প্রবলেম ফেস করবা নৈর্ভিত্তিক নিয়ে, এটা কমন পড়বে না সহজে। সো 100টা নৈর্ভিত্তিক যদি ভালোভাবে পড়তে পারো, ওখান থেকে 100% কমন পড়বে। ওগুলো অনেক বেছে বেছে নেওয়া। সো এই ভিডিওটা দেখে আসবা। তোমরা ইউটিউব চ্যানেলে, আমার ইউটিউব চ্যানেলের ভিতর ঢুকলে পেয়ে যাও, অথবা আমি লিঙ্ক ডেসক্রিপশন অথবা আই বাটনে দিয়ে দিব। ঠিক আছে। এবার আসি রচনামূলক প্রশ্ন বা মান 35। তো রচনামূলক প্রশ্নে তোমাদের প্রথমে কি থাকবে? তোমাদের প্রথমে দেওয়া থাকবে হচ্ছে যে নিচের অনুচ্ছেদ পড়া এবং অনুধাবনমূলক করে প্রশ্নগুলো উত্তর দাও। মানে কি, অনুচ্ছেদ থাকবে। ক এবং খ দুইটা থাকবে, যে কোনো একটা লিখবা। খ নম্বর অনুচ্ছেদ, 2 নম্বর, ক নম্বর হচ্ছে অনুধাবন। তো তোমরা অবশ্যই খ নম্বর লিখবা, কারণ এটা ঝামেলা আর কি। তো ক থেকে যে কোনো যেহেতু একটা লেখা যায়, তো তোমরা খ নম্বর লিখবা। খ নম্বরে কি বলছে? বৃক্ষরোপণ অভিযান। তো বৃক্ষরোপণ অভিযান সম্পর্কে তোমরা 4 লাইন অথবা 5 লাইন নিজের থেকে লিখে ফেলবা। খুবই সহজ। মানে বৃক্ষরোপণ অভিযান নামটা লিখবা, লেখার পরে রিডিং এর মতো করে এভাবে লিখতে থাকবা। 3 লাইন 4 লাইন লিখলেও চলবে। ঠিক আছে। তো বৃক্ষরোপণ অভিযান এবং আরো কয়েকটা শিখে রাখবা। 2 নম্বরে বলা হয়েছে, ক নম্বর ডেঙ্গুর প্রকোপ থেকে সতর্ক থাকার জন্য উপস্থিতি ঢাকায় অবস্থানরত ছোট ভাইকে একখানা পত্র লেখো। এবং খ নম্বর ছাত্র কল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্য চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লিখো। আবেদনপত্র এবং পত্র যে কোনো দুইটা থেকে তোমরা একটা লিখবা, অথবা লিখে দিছে, তোমার যেটা সহজ মনে হয়। আমি রেকমেন্ড করবো আবেদনপত্র লিখো। আবেদনপত্র লিখে একটু সহজ, কারণ আবেদনপত্র উপর এবং নিচে ঠিকঠাকভাবে লিখতে পারলে তোমাদের নাম্বারটা দিয়ে দিবে। মাঝখানে খালি টপিকটা চেঞ্জ হবে। তো তোমরা বলতে পারো, ভাই এটা যদি কমন না পড়ে, এটা যদি না আসে, তখন এটা না আসলে কি করবা? তোমরা জাস্ট আবেদনপত্র কিভাবে লিখে সেটা শিখে রাখো। আমি তোমাদেরকে দেখে দিচ্ছি। এই দেখো, এটা আবেদনপত্র, দেখা যাচ্ছে কিনা জানি না। এই তো আবেদনপত্র এখানে দেখা যাচ্ছে। দেখো আবেদনপত্র। আবেদনপত্র কিভাবে লেখে দেখো। প্রথমে একটা তারিখ দিবা, প্রধান শিক্ষক, মানে যদি শিক্ষককে লিখতে বলে, তারপর বিদ্যালয়ের নাম, বিষয়, মহোদয়, তারপর হচ্ছে লিখে শুরু করবা। আমি এটা আরেকটা দেখাচ্ছি, কিন্তু এটা না আরেকটা দেখাচ্ছি। আমি জাস্ট নিয়মটা দেখাচ্ছি। আবার নিচে কি লিখবা? নিচে তোমার সম্পর্কে লিখে দিবা। মানে তুমি যে ওনার কাছে আবেদনটা করছো, তোমার সম্পর্কে লিখে দিবা। শিক্ষককে লিখলে এভাবে লিখবা। ঠিক আছে। এখানে লিখতে কি বলছে মূলত, তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আচ্ছা, এটা শিক্ষকের কাছে চাইছে। তোমার শিক্ষকের কাছে যেহেতু চাইছে, তোমার এই অংশটা খেয়াল করো, এই অংশটা এবং উপরের এই অংশটা সমান একই থাকবে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত একই থাকবে।
শুধুমাত্র চেঞ্জ কি হবে তাহলে? শুধুমাত্র চেঞ্জ হবে এটা, এই যে মাঝখানে এটা, এই লেখাটা চেঞ্জ হবে কেন? কারণ এটা যে যখন যেটা দেন, এখন এখানে কি দিছে, ছাত্র কল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্য চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট। তার মানে ছাত্র কল্যাণ তহবিল থেকে যে আর্থিক সাহায্য চাইবা ওটা সম্পর্কে লিখবা কোথায়? এই মাঝখানের প্যারাটাতে, এই মাঝখানে এই প্যারাটাতে ওগুলো লিখবা। ক্লিয়ার? সো তুমি আবেদন কিভাবে লিখে শিখে নিছো, এটা লিখবা আর নিচে এগুলো লিখবা আর মাঝখানে গুলো চেঞ্জ করবা, যে টপিকে আসবে ওই টপিকের অনুযায়ী চেঞ্জ করে দিবা, নিজের মতো করে বানিয়ে লিখবা। 5 দিয়ে দিবে কিন্তু, উপরটা আর নিচেরটা ঠিক করে লিখতে পারলে 5 দিয়ে দিবে। সো মাঝখানে তুমি একটু বানিয়ে 3 লাইন বা 4 লাইন লিখলে হবে, এত বড় লেখার কোনো প্রয়োজন নাই। কথা কি বুঝতে পারছি কিভাবে লিখবা? 3 নাম্বার আসবে সারাংশ সারমর্ম। এক নয় সারাংশ লিখবে, এক নয় কি লিখবা, সারমর্ম লিখবে। দুইটা থেকে যে কোনো একটা লিখলেই চলবে তোমাদের। তো সহজ হচ্ছে সারমর্ম মেবি, অনেকের কাছে সারাংশ লাগে। তুমি যদি কমন না পড়ে দুইটা থেকে একটা কি করবা সেটা হচ্ছে কথা। সেটা হচ্ছে মনে করো তুমি কমন পড়া নাই, তাহলে সারাংশ, এই সারাংশ যেটা দেওয়া থাকবে, সারাংশ এই জিনিসটাকে একটু প্যারাফ্রেজিং করে, মানে একটু ছোট করে 2 লাইন অথবা 3 লাইন লিখে দিবা, যা বুঝো আর কি। কথা ক্লিয়ার? ওখান থেকে মিনিমাম 3 অথবা 4 দিয়ে দিবে যদি কমন না পড়ে, আর কমন পড়লে তো ভালো কথা। এই দুইটা পড়ে নিবা, তোমাদের বই দেওয়া আছে। এবং এর সাথে আরো 2টা করে এক্সট্রা পড়ে নিবা, সারাংশ আরো 2টা পড়বা, সারমর্ম আরো 2টা পড়বা। আর তুমি একটা কাজ করতে পারো চাইলে, তুমি যদি বলো যে না আমি সারাংশ পড়বো খালি, তাহলে সবগুলো সারাংশ পড়ে যাও, সারমর্ম পড়ার দরকার নাই। কেন দরকার নাই? কারণ দুইটা তোমাদের পরীক্ষা দিবে, অপশন অপশন থাকবে তোমাদের লেখার, ঠিক আছে? 4 নম্বরে তোমাদের কি থাকবে? একটি ভাব সম্প্রসারণ লিখো। জ্ঞানহীন মানুষ পশু সমান, খুব ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে স্বদেশের উপকার নেই যেমন, কেবল মানুষ তার পশু সেই জন। এই দুইটা খুবই খুব ইম্পর্টেন্ট, এই দুটো ভালো করে পড়ে যাবা। ঠিক আছে? আরেকটা ইম্পর্টেন্ট কথা, তোমাদের সিলেবাস যদি না থাকে, একটা প্রশ্ন আসে কিন্তু, সেক্ষেত্রে তোমাদের সিলেবাস যদি না থাকে এটা স্কিপ করো। আমি আশা করবো তোমার সবার সিলেবাসে থাকবে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো সবার সিলেবাসে আছে। না থাকলে স্কিপ করো। আর যদি তোমাদের মনে হয় যে সিলেবাসে অনেকগুলো আছে, তুমি বুঝতেছো না কোনটা ইম্পর্টেন্ট, তাহলে কমেন্টে লিখে জানাও যে এই সিলেবাসে এটা এটা আছে, আমি কোনটা পড়বো, তাহলে আমি আপনার আনসার দিয়ে দিব, ঠিক আছে? তো এই দুইটা ভালো করে পড়ে যাবা, সাথে আরো 2-3টা করে পড়ে যাবা, 100% লিখতে পারবা। আর জ্ঞানহীন মানুষ প্রশস্ত, মানে এগুলা একবার পড়লেই লিখা যায়। তো একবার অন্তত একবার পড়ে যাবো, নিজের মতো বানিয়ে লিখে দিবা। 5 নাম্বার কি আছে? যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। বিজয় দিবস, মাদকাসক্তির অপকারিতা ও প্রতিকার ও গণবাসী ছাত্রদের দায়িত্ব কর্তব্য, খুব ইম্পর্টেন্ট তিনোটা, এই জন্য এখানে দেওয়া হয়েছে তিনোটা। তিনোটা পড়ে যাবা। যদি তোমাদের তিনোটা থেকে কোনো একটা মিসিং থাকে সিলেবাসে, পড়ার কোনো প্রয়োজন নাই, অসুবিধা নাই। আর তোমাদের সিলেবাস যেগুলো থাকবে সেগুলো পড়বা। আর যদি অসুবিধা কমেন্টে জিজ্ঞেস করো যে কোনটা কোনটা পড়বো, তোমাদের সিলেবাসে কি কি আছে আমাকে লিখে দাও কমেন্টে, আমি বলে দিব ইম্পর্টেন্ট কোনটা, ঠিক আছে? তবে এই 3টে ভালো করে পড়ে যাবা। যদি সিলেবাসে থাকে এখান থেকে একটা লিখতে পারবা, তিনোটা লিখে লাগবে না কিন্তু, একটা লিখবা, যে একটা আমার কত, 15। ঠিক আছে? বুঝতে পারছো আমার কথা? যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে সেটা জিজ্ঞেস করো, কারণ পরীক্ষা খালি লিখে দিয়ে আসলে হবে না, পরীক্ষার লিখার নিয়মটা জানতে হয়। তো আমি নিয়মগুলো বলছি ভালোভাবে, আর যে সাজেশনটা দিচ্ছি এটা ভালো করে ফলো করবা, কারণ এখান থেকে অনেকগুলো কমন পড়ার সম্ভাবনা রয়েছে। এবং সেই সাথে নৈর্ভিত্তিকের জন্য আলাদা ভিডিও যেটা দিব সেটাও দেখে আসবা। তো ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, আমার ভিডিওটি শেয়ার করে দিবা। ধন্যবাদ সবাইকে।